আচ্ছা, দেখেন যে টিনা এন্টারপ্রাইজ is considering a new product line. The details of the investment proposal are as follows. Initial cash outlay হচ্ছে 1 লক্ষ টাকা, এক্সপেক্টেড লাইফ হচ্ছে 5 বছর, স্ক্রল ভ্যালু হচ্ছে 10,000 টাকা এবং ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে 20,000 টাকা। ইয়ার দেওয়া আছে 5টা এবং 5 বছরের ক্যাশ ইনফ্লোস গুলো দেওয়া আছে, যে 25,000, 30,000, 32, 35, 40,000। The project cost of capital is 10% and tax rate 45%. Depreciation will be straight line basis. You are required to calculate NPV, IRR, PI এবং NPI। তো প্রথমে আমার কোশ্চেন হচ্ছে, এইখানে যে ক্যাশ ইনফ্লোস গুলো দেওয়া আছে, এটা কি সিএফ বিটি নাকি সিএফ এটি? এইগুলো কি এটা ক্যাশ ফ্লো? সিএফবিটি। এফবিটি। সিএফ বিটি, জি। আচ্ছা, কেন সিএফ বিটি আমরা কিভাবে বুঝতে পারলাম? একজন একটু ট্যাক্স কারণ রেট এখানে দেওয়া এক্সপ্লেইন। আছে তাই। আছে। জি, তাহলে যেহেতু আমাদের অঙ্কে ট্যাক্স রেট দেওয়া আছে, তাহলে আমরা দেখেই বুঝতে পারলাম যে ক্যাশ ইনফ্লোস গুলো যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে সিএফ বিটি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে সিএফ বিটি থেকে সিএফ এটি তে কনভার্ট করতে হবে আমাদের ক্যাশ ইনফ্লোস গুলোকে। এই যে সিএফ বিটি থেকে সিএফ এটি নির্ণয় করার জন্য আমাদের এই 7 কলাম বিশিষ্ট একটা টেবিলের সাহায্য নিতে হবে। আচ্ছা, এবার দেন হচ্ছে আমরা দেখবো হচ্ছে রিকোয়ারমেন্ট কি কি চেয়েছে। রিকোয়ারমেন্ট প্রথমটা চেয়েছে এনপিভি, নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। দ্বিতীয় নম্বরে চেয়েছে আইআরআর, অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্ন। এরপরে চেয়েছে পিআই মানে প্রফিটেবিলিটি ইন্ডেক্স এবং এনপিআই মানে হচ্ছে নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তো আমরা প্রথমে তো দেখলাম যে হচ্ছে সিএফ বিটি থেকে সিএফ এটি নির্ণয় করতে হলে 7 কলাম বিশিষ্ট একটা টেবিল লাগবে। এরপরে আমাদের একটা অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া ছিল যে আমাদের যদি এনপিভি নির্ণয় করতে হয়, তাহলে হচ্ছে আমাদের অ্যাডিশনাল আরো 2টা কলাম যোগ করতে হবে। একটা হচ্ছে পিভি ফ্যাক্টর আর একটা হচ্ছে পিভি অফ সিএফএটি। তো যেহেতু আমাদের এইখানে এনপিভি নির্ণয় করতে বলেছে, তাহলে 7টা কলাম তো আছেই, সঙ্গে আরো 2টা কলাম অ্যাড করতে হবে। এরপরে দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্টে বলেছে আইআরআর নির্ণয় করতে। তো আইআরআর নির্ণয় করতে গেলে আরো 2টা কলাম অ্যাড করতে হবে। তাহলে টোটাল আমাদের 7টা কলামের সঙ্গে আরো দুইটা দুইটা 4টা কলাম অ্যাড করতে হচ্ছে। তাহলে আমরা কি প্রথমে প্রশ্নটা পড়েই বুঝতে পারছি যে আমাদের যে টেবিলটা করতে হবে সেটা কয় কলাম বিশিষ্ট টেবিল করতে হবে? 11 সিএফ, কলম। হ্যাঁ, সিএফ বিটি থেকে সিএফ এটির জন্য 7 কলাম, এনপিভির জন্য আরো 2 কলাম, হলো 9 কলাম, এবং আইআরআর নির্ণয় করার জন্য আরো 2 কলাম। টোটাল হচ্ছে 11 কলামের একটা টেবিল করতে হবে। আর পিআই এবং ভাইয়া, এনপিআই এর জন্য কোনো কলামের প্রয়োজন নেই। যে কেউ কিছু বলছেন? ভাইয়া যে এনপিভি তে পিভি ফ্যাক্টর আইআরআর তো একই সেমই পিভি ফ্যাক্টর, তো ওই দুটাই মানে খোপ লাগবে না একটা হলে হবে না? দুইটাই লাগবে। কেন লাগবে সেটা আমি এক্সপ্লেইন করব একটু পরে। আপনারা অঙ্কটা দেখতে থাকেন, দেখেন বুঝতে পারবেন যে কেন লাগবে দুইটা। আচ্ছা, এবার তাহলে আমরা আমাদের অঙ্কে চলে যাব। তো আমাদের অঙ্কে প্রথম কাজ ছিল হচ্ছে 2টা ওয়ার্কিং করতে হবে। একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন বের করতে হবে, আর একটা হচ্ছে এনসিও বের করতে হবে, নিট ক্যাশ আউটলে। তো অ্যাজ ইউজুয়াল আমরা প্রতিনিয়তই ডেপ্রিসিয়েশন বের করছি। টোটাল কস্ট থেকে স্ক্রল ভ্যালুকে বাদ দিতে হবে, এক্সপেক্টেড লাইফ দিয়ে ভাগ করতে হবে। তো টোটাল কস্ট ছিল হচ্ছে 1 লক্ষ টাকা, স্ক্রল ভ্যালু ছিল হচ্ছে 10,000 টাকা, এক্সপেক্টেড লাইফ ছিল 5 বছর। তাই 1 লক্ষ থেকে 10,000 বাদ দিলাম, 5 বছর দিয়ে ভাগ করলে ডেপ্রিসিয়েশনটা চলে আসলো। এনসিও বের করার সূত্র হচ্ছে টোটাল কস্টের সঙ্গে ওয়ার্কিং ক্যাপিটালটাকে যোগ করতে হয়। তো আমাদের অঙ্কে টোটাল কস্ট হয়েছে 1 লক্ষ টাকা এবং ওয়ার্কিং ক্যাপিটাল রয়েছে 20,000 টাকা। তো এই দুইটাকে যোগ করলে 1,20,000 টাকা হলো।
আমাদের ওয়ার্কিং দুইটা শেষ। এবার হচ্ছে আমরা একটু আগে যে ডিসকাস করলাম যে আমাদের কতগুলো কলাম লাগবে, সেই কলামের কাজে চলে যাব। তো প্রথমে হচ্ছে আমাদের সিএফ বিটি থেকে সিএফ এটি পর্যন্ত নির্ণয় করতে হবে, 7 কলাম বিশিষ্ট। তো প্রথম কলামে হচ্ছে আমরা ইয়ার গুলো বসালাম, 5টা ইয়ার, যেই 5 বছরের ইয়ার এবং ক্যাশ ইনফ্লোস গুলো যেগুলো আছে সেগুলো বসালাম। 5 বছর বসালাম। তারপরের কলামে সিএফ বিটি গুলো বসালাম। এরপরে হচ্ছে তৃতীয় নম্বর কলামে ডেপ্রিসিয়েশন, যেটা এইমাত্র আমরা ওয়ার্কিং এ বের করেছি, 18,000 টাকা। সেটা হচ্ছে তৃতীয় নম্বর কলামে বসালাম। এবার চতুর্থ নম্বর কলামে হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স, ইবিটি। ইবিটি নির্ণয় সূত্রটা ছিল সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশনটাকে বাদ দিতে হবে। তো সিএফবিটি থেকে আমি ডেপ্রিসিয়েশনটাকে বাদ দিয়ে আমাদের আর্নিং বিফোর ট্যাক্সটা বের করলাম। 25,000 থেকে 18,000 বাদ দিলে 7,000, 30,000 থেকে 18,000 বাদ দিলে 12,000, এইভাবে বাকিগুলো ক্যালকুলেশন করা হয়েছে। এবার আমাদের অঙ্কে ট্যাক্স রেট দেওয়া ছিল 45%। তো এবার হচ্ছে আমাদের ট্যাক্স রেট বের করার পালা। সিএফ ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স এর উপরে হচ্ছে ট্যাক্স রেটটা কাটতে হয়। তো 7,000-এর উপরে 45% কাটলে 3,150 হয়। 12,000-এর উপরে 45% ট্যাক্স কাটলে 5,400 হয়। এভাবে বাকিগুলো ক্যালকুলেশন করা হলো। এবার হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স। আফটার ট্যাক্স মানে হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স থেকে ট্যাক্সটাকে বাদ দিতে হবে। তো 7,000 থেকে 3,150 বাদ দিলে 3,850 থাকে। 12,000 থেকে 5,400 বাদ দিলে 6,600 থাকে। ঠিক একইভাবে বাকিগুলো ক্যালকুলেশন করা হলো। এবার হচ্ছে আমাদের আলটিমেটলি সিএফ এটি বের করতে হবে, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। আফটার ট্যাক্স বের করার সূত্র হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স এর সঙ্গে ডেপ্রিসিয়েশনটাকে যোগ করতে হবে। তো ডেপ্রিসিয়েশন আছে হচ্ছে 18,000 টাকা প্রথম বছরে, এবং আর্নিং আফটার ট্যাক্স আছে 3,850, দুইটাকে যোগ করলে 21,850। ঠিক একইভাবে দ্বিতীয়টা 18,000-এর সঙ্গে 6,600 যোগ করলে 24,600। এভাবে বাকিগুলো ক্যালকুলেশন করা হলো। কিন্তু এখানে শেষে দেখা যাচ্ছে অ্যাডিশনাল 30,000 টাকা। আমরা জানি যদি অঙ্কে স্ক্রল ভ্যালু এবং ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া থাকে, সেই ক্ষেত্রে শেষের বছরের সঙ্গে এই স্যালভেজ ভ্যালু এবং ওয়ার্কিং ক্যাপিটাল দুইটাকে যোগ করতে হয়। তো আমাদের দেওয়া আছে 10,000 এবং 20,000, টোটাল হচ্ছে 30,000। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এখানে 30,000 টাকা অ্যাড করা হয়েছে, অ্যাড করে 60,100 টাকা বের করা হলো। তো সিএফ বিটি থেকে কিভাবে সিএফ এটি বের হলো, এতটুকুর ভিতর কি কারো কোনো কোশ্চেন আছে? থাকলে করতে হবে, না থাকলেও রেসপন্স করতে হবে। না, না নাই। ভাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে এনপিভি নির্ণয় করতে হবে, নিট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে। তো নিট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার জন্য আমাদের দুইটা কলাম লাগে, একটা হচ্ছে পিভি ফ্যাক্টর আর একটা হচ্ছে পিভি অফ সিএফএটি। তো পিভি ফ্যাক্টরের একটা মান দেওয়াই আছে যে দ্য প্রজেক্ট কস্ট অফ ক্যাপিটাল ইজ 10%। এটা হচ্ছে আমাদের পিভি ফ্যাক্টর, 10% দেওয়া আছে। তো 10% অনুযায়ী হচ্ছে আমরা এখন পিভি ফ্যাক্টরের ভ্যালুস গুলো বের করব। ভ্যালুস গুলো কিভাবে বের করব, এখানে সূত্র দেওয়া আছে, অন বাই অন প্লাস আর টু দা পাওয়ার এন। এই আর এর মান হচ্ছে 10%, এবং এন এর মান হচ্ছে প্রতি বছরে চেঞ্জ হবে। প্রথম বছরে এন এর মান 1, দ্বিতীয় বছরে এন এর মান 2, তৃতীয় বছরে এন এর মান 3, এভাবে বাকিগুলো কাউন্ট করতে হবে। কাউন্ট করলে এই ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেশন করলে প্রথম বছরের রেটটা আসে হচ্ছে 0.9091, দ্বিতীয় বছরে হচ্ছে 8264। এভাবে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বছরেরটা বের করা হয়েছে। এবার আমাদের বের করতে হবে পিভি অফ সিএফএটি। পিভি অফ সিএফএটি বের করার সূত্রটা হচ্ছে এই যে আমরা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বের করলাম, এইটার সঙ্গে যে পিভি ফ্যাক্টরের রেটটা বের করেছি এই দুটাকে গুণ করে দিতে হবে। তো 21,850 এটার সঙ্গে পিভি ফ্যাক্টরের রেটটা গুণ করে দিলে আসে হচ্ছে 19,864। ঠিক একইভাবে 24,600-র সঙ্গে পিভি ফ্যাক্টর 0.8264 গুণ করলে আসে হচ্ছে 20,929। এভাবে করে বাকিগুলো ক্যালকুলেশন করা হলো। তাহলে আমরা কি পিভি ফ্যাক্টর এবং পিভি অফ সিএফএটি এই দুইটা বিষয়কে আমরা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এবার হচ্ছে কি করতে হবে, এবার হচ্ছে আমরা একটু সূত্রটা দেখি, এনপিভির সূত্রটা কি আছে। নিট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার সূত্র হচ্ছে টোটাল পিভি অফ সিএফএটি থেকে
এনসিও কে বাদ দিতে হবে। এনসিও তো অলরেডি আমরা পেয়ে গেছি, ওয়ার্কিং এ করেছিলাম 1,20,000 টাকা। এবার আমাদের দরকার হচ্ছে টোটাল পিভি অফ সিএফএটি। তো পিভি অফ সিএফএটি এর জন্য আমরা কলাম করেছি, এই যে 9 নম্বর কলাম। এবার টোটাল দ্যাটস মিনস হচ্ছে এই টোটালটাকে যোগ করতে হবে। তাহলে টোটাল সবগুলোকে যোগ করলে আমরা পাই হচ্ছে 1,15,497। এই যে 19,864, 20,329, 19,308, এভাবে বাকিগুলো সবটা যোগ করলে 5 বছরেরটা যোগ করলে আসে হচ্ছে 1,15,497। তো আমরা কি করলাম, 1,15,497 থেকে 1,20,000 এনসিওটাকে বাদ দিলাম। বাদ দিলে আমরা যেটা পেলাম এটাই হচ্ছে আমাদের এনপিভি, নিট প্রেজেন্ট ভ্যালু। আমরা কি সবাই এনপিভি নির্ণয় করাটা বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। হ্যাঁ, বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা, এবার হচ্ছে আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্ট বলেছে আইআরআর নির্ণয় করতে হবে। তো আইআরআর নির্ণয় করার আগে আমাদের কিছু তথ্য দেখে আসতে হবে। আইআরআর নির্ণয়ের ক্ষেত্রে দুইটা এনপিভির প্রয়োজন হয়। এই যে আমরা অ্যাডিশনাল এখানে বলেছিলাম যে আইআরআর নির্ণয় করতে হলে পিভি ফ্যাক্টর এবং পিভি অফ সিএফএটি দরকার হয়। কেন দরকার হয়? কারণ আইআরআর নির্ণয় করতে গেলে দুইটা এনপিভির প্রয়োজন হয়। একটি পজিটিভ এনপিভি আর আরেকটা হচ্ছে নেগেটিভ এনপিভি। তো আমরা এইমাত্র যেই এনপিভিটা নির্ণয় করেছি এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? একটু রেসপন্স করবেন তো সবাই। নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ এনপিভি আমরা পেয়েছি, অঙ্কে যে রেটটা দেওয়া আছে। এখন আমাদের একটা পজিটিভ এনপিভি বের করতে হবে। এই যে অঙ্কে প্রদত্ত কস্ট অফ ক্যাপিটাল একটি পজিটিভ এবং একটি ভাই, অপরটি এইটা নেগেটিভ। বুঝতে পারলাম না, মানে পজিটিভ আর নেগেটিভ বিষয়টা কিভাবে বুঝবো? পজিটিভ এই যে এখানে মাইনাস ফিগার এসেছে, তার মানে হচ্ছে এটা ও, নেগেটিভ। বুঝতে পারছি। ওকে। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। তাহলে যে নেগেটিভ এসেছে, আমাদের এখন তাহলে কি দরকার? একটা পজিটিভ এনপিভি দরকার। আর এরপরে কি বলেছে, অঙ্কে প্রদত্ত কস্ট অফ ক্যাপিটাল বা পিভি ফ্যাক্টর দ্বারা নির্মিত এনপিভি যদি নেগেটিভ হয়, তাহলে পজিটিভ এনপিভি নির্ণয়ের জন্য উক্ত কস্ট অফ ক্যাপিটাল বা পিভি ফ্যাক্টরকে সাধারণত 3 অথবা 4 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, এটা এখানে যেভাবে লেখা আছে এটা তো সবাই স্ক্রিনশট নিচ্ছেন, এটা এখানে পড়ে নেবেন। আমি হচ্ছে আরেকটু সহজ ভাবে আপনাদেরকে বুঝাই দিই। যেহেতু দেখেন এইখানে এনপিভি যেটা নির্ণয় করা হয়েছে এটা হচ্ছে মাইনাস ফিগারে, মাইনাস ফিগার এসেছে মানে নেগেটিভ ফিগারে। এবার হচ্ছে আমাদের পজিটিভ করতে হবে। তার মানে 10% কস্টে আমাদের আমাদের যেই এনপিভিটা বের হয়েছে এটাই আমাদের মাইনাস ফিগার চলে আসছে। তার মানে কি করতে হবে, খরচটাকে কমাতে হবে। যদি খরচটাকে আমি কমাই তাহলে আমার একটা পজিটিভ এনপিভি আসতে পারে। এবার আমরা খরচটা কিভাবে কমাবো? খরচটা হচ্ছে 3 গুণ অথবা 4 গুণ, এভাবে করে হচ্ছে আমরা কমাবো। তো প্রথমে দেখেন এখানে যেহেতু আমাদের কস্ট হচ্ছে 10%, আমাদের নেগেটিভ এনপিভি এসেছে, তাহলে এখন কি আমরা খরচটা কি কমাবো নাকি বাড়াবো পজিটিভ করার জন্য? কমাইতে হবে। কমাবো, কারণ খরচ যদি কমে যায় তাহলে আমাদের আলটিমেটলি এনপিভিটা পজিটিভ হয়ে যাবে। এখন কতটুকু কমাবো? অঙ্কের নিয়ম অনুযায়ী এখানে বলে দেওয়া আছে 3 গুণ অথবা 4 গুণ। 3 অথবা 4 দ্বারা ভাগ করে কমাতে হবে, অথবা 3 অথবা 4 দিয়ে গুণ করে বাড়াতে হবে। তাই যেহেতু আমাদের এখন এনপিভিটা কমাতে হবে, তাই 10-এর 3 অথবা 4 গুণে আমরা এভারেজ ধরে নিলাম যে 3%। 3% ধরে আমরা কস্টটাকে কমিয়ে ফেললাম, 10% কস্টকে কমিয়ে 3% নিয়ে আসলাম। এবার 3%-এও আমাদের কি করতে হবে, পিভি ফ্যাক্টর নির্ণয় করতে হবে। পিভি ফ্যাক্টর নির্ণয়ের সূত্রটা সেম একই, 1/1 + r⁴ এখানে আর এর মান হবে হচ্ছে 3% এবং এন এর মান অ্যাজ ইউজুয়াল প্রথম বছরের জন্য 1, দ্বিতীয় বছরের জন্য 2, তৃতীয় বছরের জন্য 3, এভাবে করে পঞ্চম বছরের জন্য 5 পর্যন্ত আসবে। আর আর এর মানটা হবে হচ্ছে 0.03, মানে 3%। এভাবে করে ক্যালকুলেশন করলে আমাদের পিভি ফ্যাক্টর, নতুন পিভি ফ্যাক্টর বের হচ্ছে এইগুলো, যে 0.9709, 9426, এভাবে করে বাকিগুলো ক্যালকুলেশন করা হয়েছে। এবার আমাদের পিভি অফ সিএফএটি নির্ণয় করতে হবে। ঠিক একইভাবে কি করতে হবে, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এর সঙ্গে নতুন যে পিভি ফ্যাক্টর 3%টা আমরা বের করেছি ওই রেটটা সঙ্গে গুণ করতে হবে। তাহলে আমাদের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স আছে প্রথম বছরের জন্য 21,850। এটার সঙ্গে প্রথম বছরের রেটটাকে গুণ করলে 0.9709 গুণ করলে হয় হচ্ছে 21,224।
দ্বিতীয় বছরে 24,600 সঙ্গে 0.9426 গুণ করলে হয় হচ্ছে 23,188, এভাবে করে বাকিগুলোও ক্যালকুলেশন করা হলো। এবার আমাদের অঙ্কে বলা ছিল কি যে দুইটা এনপিভি দরকার হবে, তাহলে এখন কি করতে হবে, আরো একটা এটারও এনপিভিটা নির্ণয় করতে হবে। আর এনপিভি নির্ণয় করার সূত্র হচ্ছে টোটাল এনপিভি মাইনাস এনসিও। তো আমাদের এখানে যেই এনপিভি গুলো আছে এগুলোকে টোটালটাকে যোগ করা হলো, 21,214, 23,188, 23,000 সামথিং, 24,000 সামথিং, 51,000 সামথিং। এই টোটালটাকে যোগ করলে হচ্ছে হচ্ছে 1,44,063। এবং আমাদের এনসিও ছিল হচ্ছে 1,20,000 টাকা। তো আমরা কি করলাম, 1,44,063 থেকে এনসিও 1,20,000 কে বাদ দিলাম, বাদ দিলে 24,063। এবার কি আমরা 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 আমাদের পজিটিভ এনপিভিটা পেয়েছি? দেখেন তো, সবাই হ্যাঁ, কি বুঝতে পেয়েছি। পারছেন? জি, আচ্ছা, বুঝতে তাহলে পারছি। হলো কি, নেগেটিভ এনপিভি। আর আমাদের আইআরআর নির্ণয় করতে গেলে দুইটা এনপিভি দরকার হয়, একটা পজিটিভ, একটা নেগেটিভ। তো অঙ্কে যেটা দেওয়া আছে সেটার মাধ্যমে আমরা পেলাম নেগেটিভ এনপিভি। তারপরে আমরা কি করলাম, খরচটাকে কমিয়ে ফেললাম, কমিয়ে ফেলে একটা পজিটিভ এনপিভি নির্ণয় করলাম। এবার হচ্ছে আমাদের আলটিমেটলি আইআরআর নির্ণয়ের সূত্রে চলে যাব। এবার আইআরআর নির্ণয়ের সূত্র হচ্ছে এল প্লাস এনপিভি। এল এল দ্বারা হচ্ছে লোয়েস্ট রেটকে বোঝানো হয়ে থাকে। এখানে কিন্তু আমরা দুইটা রেট ইউজ করেছি, একটা হচ্ছে 10% আর একটা হচ্ছে 3%। এই 10% এবং 3%-এর ভিতরে 10% হচ্ছে হাইস্ট রেট আর 3% হচ্ছে লোয়েস্ট রেট। তো এল দ্বারা হচ্ছে রেট বোঝায়, এরপরে এনপিভি এল, এনপিভি এল দ্বারা হচ্ছে লোয়েস্ট রেটের এনপিভি, আর এনপিভি এইচ দ্বারা হচ্ছে হাইস্ট রেটের এনপিভি। তো আমাদের লোয়েস্ট রেটের এনপিভি যেটা ছিল 3%-এর এনপিভি ছিল হচ্ছে 24,063, আর হাইস্ট রেট 10%-এর এনপিভি ছিল হচ্ছে -4,503। এবার আমরা কি করলাম, সেই অনুযায়ী হচ্ছে আমরা এখানে ভ্যালুসটা বসিয়ে দিলাম। দেখেন, এখানে আমি একটা অ্যাডিশনাল লাইন করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখেন, এবার হচ্ছে আমরা আমাদের ভ্যালুস গুলো বসালাম। লোয়েস্ট রেট ছিল হচ্ছে 3%, 0.03। এনপিভি লোয়েস্ট রেটের এনপিভি ছিল হচ্ছে 24,063। এই যে 3%-এর এনপিভি ছিল 24,063, সেটার মান বসালাম। এরপরে হচ্ছে বাই হচ্ছে এনপিভি এল, লোয়েস্ট রেটের মান তো অলরেডি দেখলাম যে 24,063, মাইনাস এনপিভি এইচ, এনপিভি এইচ এর মানটা হচ্ছে -4,503। তো মাইনাস করে -4,503 করলাম, ইন্টু হাইস্ট রেট ছিল হচ্ছে 10%, মাইনাস লোয়েস্ট রেট হচ্ছে 3%। এবার এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, 24,063 আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে প্লাস কিভাবে হলো সেটাকে আমরা সবাই বুঝতে পেরেছি এখানে ক্যালকুলেশনে। হ্যাঁ, বুঝতে পারছি। জি ভাইয়া। এর মাইনাস আছে এবং এইটার ভ্যালুসটা ছিল হচ্ছে মাইনাস ফিগারে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এবার ক্যালকুলেশন করলে যেটা বের হবে এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি আইআরআর। তাহলে আমরা কি সবাই আইআরআর নির্ণয় করাটা বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। আচ্ছা, আমার জি একটা ভাইয়া। প্রশ্ন আছে। যখন হ্যাঁ, আমরা দুইটা এনপিভি নির্ণয় করব, তো সেখানে কি সবসময় আমরা 3 অথবা 4ই ধরবো? 3 গুণ অথবা 4 গুণ। ধরেন সাপোজ এখানে তো হচ্ছে প্রশ্নে দেওয়া ছিল 10% কস্ট অফ ক্যাপিটাল। 10% কস্ট অফ ক্যাপিটালে আমরা যখন এনপিভিটা নির্ণয় করলাম, তখন দেখলাম কি যে আমাদের এনপিভিটা মাইনাস ফিগারে এসেছে। যেহেতু মাইনাস ফিগারে এসেছে তার মানে কি খরচটা বেড়ে গেছে, তাই আমরা খরচটাকে কমালাম, কমিয়ে 3% আনলাম। এখন যদি এটা দেখা যেত যে 10%-এ আমরা খরচ করার পরে আমাদের এনপিভিটা পজিটিভ এসেছে, তার মানে কি হতো, আমাদের 10%-এ খরচ যা আছে তাতে পজিটিভ এসেছে, তাহলে এবার নেগেটিভ করতে গেলে কি করতে হতো, আমাদের খরচটাকে বাড়াতে হতো। সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করতাম, 3 গুণ অথবা 4 গুণ, মানে 30% অথবা 40% নিয়ে পরেরটা আমরা কাজ করতাম। বিষয়টা কি বুঝতে পেরেছেন?
ভাইয়া এখানে যদি 3-এর পরিবর্তে 4 নিতাম তাহলে কি কোনো সমস্যা? তিনের পরিবর্তে চার নিলে সমস্যা হতো কিনা সেটা ক্যালকুলেশন করে দেখতে হবে। যদি মনে করেন এখানে পজিটিভ এনপিভিটা না আসে তাহলে কিন্তু সমস্যা। কিন্তু আপনারা সবসময় কি করবেন, এই যে 10কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে, আড়াই হচ্ছে, আমি 3 নিয়েছি। আপনারা কি করবেন, সবসময় 4 দিয়ে ভাগ করে নিবেন। এখানে একটা পয়েন্ট ফিগারে আসতো, এই কারণে আমি রাউন্ড ফিগারটা নিয়েছি। বিষয়টা বুঝতে পেরেছেন? 3 গুণ অথবা হুম। 4 গুণ বাড়াতে হবে অথবা কমাতে হবে। এখন 3 গুণ অথবা 4 গুণ বাড়ানো এবং কমানোর পরে যদি আপনি দেখতে পান যে সেটা পয়েন্ট ফিগারে আসে, পয়েন্ট আসে, যখন মনে করেন যে 10কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে আসি কত, 2.5। আমি 2.5 না নিয়ে 3 পয়েন্ট নিয়েছি। বিষয়টা কি বুঝতে পেরেছেন সবাই, যে জি কিভাবে ভাইয়া। হ্যাঁ, এখন বাড়াতে হবে? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এইখানে কিন্তু আলটিমেটলি আজকের যে বিষয়টা সেটা হচ্ছে এনপিভির জন্য অঙ্কে হচ্ছে আমাদের একটা রেট দেওয়া থাকবে এনপিভির জন্য। কিন্তু যখন হচ্ছে আমাদের আইআরআর নির্ণয় করতে হবে তখন হচ্ছে আমাদের অ্যাডিশনাল আর একটা এনপিভি নির্ণয় করতে হবে, এবং সেটা হচ্ছে আমরাই ডিসাইড করব যে আমরা কত পার্সেন্ট ধরবো। ধরে হচ্ছে আমাদের আইআরআর টা নির্ণয় করতে হবে, কারণ আইআরআর নির্ণয় করতে গেলে আমাদের দুইটা রেটের প্রয়োজন হয়, একটা লোয়েস্ট রেট, একটা হাইয়েস্ট রেট। একটা লোয়েস্ট এনপিভি দরকার হয় এবং একটা হাইয়েস্ট এনপিভি দরকার হয়। তাহলে আমাদের কি কারোর কোনো কোশ্চেন আছে যে কিভাবে আইআরআর নির্ণয় করা হলো? কোশ্চেন থাকলে না। করতে পারেন। ওকে, না ভাইয়া। এবার হচ্ছে আমাদের, আচ্ছা কেউ কিছু বললেন? ওকে, এরপরে হচ্ছে আমাদের তৃতীয় নম্বর রিকোয়ারমেন্টে বলেছে পিআই, প্রফিটেবিলিটি ইন্ডেক্স নির্ণয় করতে হবে। তো প্রফিটেবিলিটি ইন্ডেক্স নির্ণয়ের সূত্রটা দেখি। প্রফিটেবিলিটি ইন্ডেক্স নির্ণয়ের সূত্র হচ্ছে টিপিভি মাইনাস এনসিও ইন্টু 100। এখন কোশ্চেন হচ্ছে, আমরা একটু আগে যে টেবিল করলাম এখানে কিন্তু দুইটা টিপিভি আছে, একটা হচ্ছে হাইয়েস্ট রেটেড টিপিভি আছে, একটা হচ্ছে লোয়েস্ট রেটেড টিপিভি আছে। আর আমাদের এখানে সূত্রে বলেছে টিপিভি মাইনাস বাই এনসিও ইন্টু 100। এখন কোশ্চেন হচ্ছে আমরা কোন টিপিভি নিয়ে কাজ করব, যেহেতু আমাদের হায়েস্ট। অঙ্কে দুই টিপিভি আছে, হাইয়েস্টও না লোয়েস্টও না। আমরা সব সময় দেখবো যে আমাদের অঙ্কে কোন রেটটা দেওয়া আছে। আমাদের প্রজেক্ট কস্ট অফ ক্যাপিটাল 10%, আমাদের অঙ্কে বলে দেওয়া আছে 10%-এর কথা। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে 10% অনুযায়ী আমরা কোনটা নির্ণয় করেছি, এই যে এই টিপিভিটা নির্ণয় করেছি, প্রথম টিপিভিটা। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই টিপিভিটা নিয়ে কাজ করব। বিষয়টাকে আমি সবাইকে বোঝাতে পারলাম যে আমাদের হ্যাঁ, যখন এইখানে টিপিভি তো দুইটাই আছে, কিন্তু আমরা কোনটা নিয়ে কাজ করব, যেইটার রেটটা হচ্ছে অঙ্কে দেওয়া আছে সেইটা নিয়ে আমরা কাজ করব, যেটা আমরা নিজেরা ধরেছি সেটা নিয়ে কাজ করব না। বিষয়টা কি বোঝাতে পারলাম সবাইকে? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে টিপিভি বসালাম হচ্ছে 1,15,497 বাই এনসিও হচ্ছে আমাদের নির্ণয় করা ছিল 1,20,000। আমরা কি করলাম, 1,15,497-কে 1,20,000 দিয়ে ভাগ করলাম এবং 100 দিয়ে গুণ করলাম। গুণ করার পরে হচ্ছে আমরা আমাদের প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা পেয়ে গেলাম। কারো কোনো কোশ্চেন আছে এই পিআই নির্ণয়ের ক্ষেত্রে? না না। ভাইয়া। ভাই, থাকে? টিপিভি এর ফুল মিনিং কি হবে? জি, টিপিভি এর পূর্ণরূপটা কি টিপিপি, হবে? টোটাল পিভি অফ সিএফএটি। দেখেন, আচ্ছা, টোটাল। এই যে পিভি ফ্যাক্টর, এখানে পিভি ফ্যাক্টরে কি ছিল, পিভি অফ সিএফএটি, আর টিপিভি মানে হচ্ছে টোটাল পিভি অফ সিএফএটি। ওকে, আচ্ছা, এরপরে আমাদের 4 নাম্বার বলতে হচ্ছে নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করতে হবে। তো নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করাও খুবই সহজ। কি করতে হবে, আগে হচ্ছে আমাদের পিআই ছিল টিপিভি বাই এনসিও, আর নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স এনপিআই নির্ণয় করার জন্য হচ্ছে আমাদের এনপিভি বাই এনসিও ইন্টু 100। এবার এখানে বলেন তো আমরা এনপিভিটা কোনটারটা নিব, 10%-এরটা নিব নাকি 3%-এরটা নিব? প্রশ্নে টেন যেটা দেওয়া থাকবে পার্সেন্ট ওইটা। এটা। 10%। প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা, প্রশ্নে আমাদের 10% দেওয়া আছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এনপিভি 10%-এরটা নিব। তো 10%-এর এনপিভি এসেছিল -4,503। তো আমরা কি করলাম, -4,503-কে
1,20,000 দিয়ে ভাগ করলাম এবং 100 দিয়ে গুণ করলাম, তাহলে আমরা নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা পেয়ে গেলাম। তো আজকের লেকচারটা এই পর্যন্তই শেষ। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, যে কিভাবে এনপিভি নির্ণয় করা হলো, কিভাবে আইআরআর নির্ণয় করা হলো, আর পিআই এবং এনপিআই কিভাবে নির্ণয় করা হলো, এই বিষয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আর কোশ্চেন না থাকলেও রেসপন্স ভাইয়া করবেন, তাহলে আমি আপনাকে আয়ার দিব। এর ওই এই পেজটা একটু দেখান। আইআরআর, হ্যাঁ, এই পেজ, এটা দেখতে চাচ্ছেন? ভাইয়া আমি স্ক্রিনশট নিয়েছি। থাক। আচ্ছা, নিয়েছেন? জি ভাইয়া। ওকে, তাহলে কারো তো কোনো কোশ্চেন নাই, না থাকলে বলেন, তাহলে আমি এইচডব্লিউটা শো করবো আপনাদেরকে। না ভাইয়া কোনো কোশ্চেন না নেই। ভাইয়া কোনো প্রশ্ন নেই। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আপনারা সবাই 1 মিনিট এটা দেখেন, দেখে কারো কোনো কোশ্চেন থাকলে করেন, আর না থাকলে এটা এইচডব্লিউ থাকবে আপনাদের। সবাই প্রশ্নটা পড়েন, প্রশ্নটা পড়ে দেখেন কারো কোনো কোশ্চেন আছে কিনা। একেবারে সেম টু সেম অঙ্ক, শুধুমাত্র ভ্যালুস গুলো চেঞ্জ করে দেওয়া। না ভাইয়া কোনো প্রশ্ন নেই। কোনো প্রশ্ন নাই। আচ্ছা, এবার হচ্ছে আমি একটু জিজ্ঞাসা করি এক এক করে। আব্দুল্লাহ নোমান ভাইয়া, জি। আব্দুল্লাহ ভাইয়া কি গত ক্লাসের এইচডব্লিউটা সাবমিট করেছিলেন গ্রুপে? আহ, আমি করছিলাম কিন্তু সাবমিট করা হয়নি। সাবমিট করা হয় না? আপনারা সবাই একটু অ্যাক্টিভ হবেন। আমি মেবি হচ্ছে 4 থেকে 5 জনের এইচডব্লিউ পেয়েছি, কিন্তু আমি চাই যে আপনারা যতজন ক্লাস করবেন ততজনই হচ্ছে এইচডব্লিউ সাবমিট করবেন। সাবমিট করলে আমি বুঝতে পারবো যে আপনারা কিভাবে কি কি প্র্যাকটিস করছেন সেইটা। আর এটা কিন্তু প্র্যাকটিস করলে আপনাদের জন্যই ভালো। দেখা গেল একই টাইপের অঙ্ক কিন্তু আমি তৈরি করে দিচ্ছি আপনাদের প্র্যাকটিস করার জন্য। যদি একবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু বিষয়টা আর ভুলে যাবেন না, তা না হলে কিন্তু এই মনে হবে যে অঙ্ক সহজ, পারবো, কিন্তু আসলে অঙ্ক করতে গেলে কিন্তু প্রবলেম ফেস করবেন। ঠিক আছে, তাহলে আজকের এই যে এইচডব্লিউটা, এটা অবশ্যই অবশ্যই আগামী 2 দিনের মধ্যে সবাই সাবমিট করবেন, এবং আমি ঠিক আছে। ক্লাস শুরু করার আগে অবশ্যই ফিডব্যাক দিয়ে দিয়ে দিব আপনাদের। ওকে, তাহলে আজকে কি আর কারো কোনো কোশ্চেন আছে? থাকলে করতে পারেন, না ভাইয়া। না ভাইয়া। না থাকলেও ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।